2025-26 পাতা নাম্বার 372। এই পেজে যতগুলো অবজেক্টিভ কোশ্চেন আছে সবকটাকেই আমরা দেখব, তার ডিটেল অ্যানালিসিস করব। এর সাথে সাথে যদি অ্যাসোসিয়েট কিছু কোশ্চেন এসে যায় তাহলে সেগুলোকেও আমরা আলোচনা করব, যাতে এই সমস্ত কোশ্চেনগুলো যদি পরীক্ষায় তোমাদের এসে যায় তোমাদের কোনো সমস্যার সৃষ্টি না হয়। তাহলে চলো ক্লাসটাকে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, সেখান দিয়ে শুরু করি। বিভাগ কয়ে প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে তাকে কি বলা হয়? পর্যায়ন, ক্ষয় সাধন, সঞ্চায়ন নাকি বিচূর্ণীভবন? দেখো, ভূমিরূপে ভারসাম্য আসছে, তাহলে এটা হবে পর্যায়ন। ক্ষয় সাধনের মাধ্যমে কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, তার ফলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ, অর্থাৎ নিচের দিকে নেমে আসছে। সঞ্চয়নের ফলে কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে এটাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। আর বিচূর্ণীভবনের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, অর্থাৎ আবহবিকার প্রক্রিয়ার আর একটা নাম হচ্ছে বিচূর্ণীভবন। পরের কোশ্চেনে এসো। নদী পাড়ের উত্তল অংশে পলির সঞ্চয়ান্তে বলা হয়। আচ্ছা, ভাষাটা একটু গোলমেলে, টাইপ হয়তো ভুল হয়েছে। হাওড়, বিন্দুবার, পটল নাকি পলল সমভূমি? আর নদীর পাড়ের উত্তল অংশে যে সঞ্চিত হয় তাকে বলা হয় বিন্দুবার। পলি সঞ্চিত হলে সেই ভূমিরূপটাকে বলা হয় বিন্দুবার। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝে নাও, নদীর জল পাড়ের যেখানে আঘাত করছে সেই অংশটা হয় অবতল, সেদিকে কোনো সঞ্চয় ঘটে না। ঠিক তার বিপরীত দিকটা হয় উত্তল, আর এখানে ওই পাড় বরাবর সঞ্চয় লক্ষ্য করা যায়, যাকে বলা হয় বিন্দুবার। আর হাওড় কি? হাওড় হচ্ছে একটা বড় জলাভূমি, এটা বাংলাদেশের সিলেট অঞ্চলে দেখা যায়। পটল তোমরা জানো, অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর খাতের তলদেশে যে গর্তের সৃষ্টি হয় সেটা হচ্ছে পটল। আর পলল সমভূমি হলো পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়। পরের কোশ্চেন, মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায় সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টপোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। আচ্ছা, পরের কোশ্চেন, বায়ুচাপে দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে অল্টিমিটার, ব্যারোমিটার, মাইক্রোমিটার নাকি ব্যারোগ্রাম? এটার উত্তর হবে ব্যারোগ্রাম। অল্টিমিটার দিয়ে আমরা কোনো ভূমির উচ্চতা মাপি, ব্যারোমিটার দিয়ে হচ্ছে তাৎক্ষণিকভাবে বা কোনো একটা বিশেষ সময়ে কোনো একটা অঞ্চলের বায়ুচাপকে মাপা হয়ে থাকে। মাইক্রোমিটার দিয়ে হচ্ছে সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা হয়ে থাকে। পরের কোশ্চেন, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ার পূর্ব দিনের সময়ের আরও কত মিনিট পরে হবে? কোশ্চেনটাকে ভালো করে বুঝে নাও। দেখো কি বলছে, একটা মুখ্য জোয়ার বা একটা গৌণ জোয়ার হয়ে গেল, তারপরে পরের দিনে আবার কখন হবে? যখনই পরের দিন বলে দিয়েছে তার মানে এখানে 24 ঘন্টা ইনক্লুড করে দিয়েছে কোশ্চেনের মধ্যে। এবার তোমাকে মিনিটটা ক্যালকুলেট করতে হবে, আর কত মিনিট পরে হবে। 24 ঘন্টা তো হয়ে গেল, কোশ্চেনের ভাষাতেই দেওয়া রয়েছে। আচ্ছা, অপশন দেওয়া রয়েছে 56 মিনিট, 52 মিনিট, 55 মিনিট নাকি 60 মিনিট। এটা হবে 52 মিনিট। তোমরা জানো একটা মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পরে হয়, একই গৌণ জোয়ারের ক্ষেত্রেও তাই। পরের কোশ্চেন, ঋতু পরিবর্তনে কোন মহাসাগরে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন ঘটে? এটা উত্তর হবে ভারত মহাসাগর। পরের কোশ্চেনে এসো। বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি পাঞ্জাবে? এটা প্রথম গৃহীত হয় আমাদের কলকাতা পৌরসভার আন্ডারে। পরের কোশ্চেন, ভারতের একটা স্বাদু জলের হ্রদ, 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা স্বাদু জলের? অষ্টমুদি, কলেরু, পুলিকট নাকি চিল্কা? আচ্ছা, তোমরা জানো চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ বা উপহ্রদ যাই বলি না কেন, আর পুলিকট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ। অষ্টমুদিও হচ্ছে একটা নোনা জলের হ্রদ, যেটা কয়াল, যেটা কেরল উপকূলে রয়েছে। আর তাহলে এটার উত্তর হয়ে যাবে কলেরু। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন এসো। ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণমাটি,
বালি মাটি, পলি মাটি নাকি লোহিত মাটি লাভা গঠিত অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? আচ্ছা, একটুখানি ডিটেলস জেনে রাখো। সব সময়তেই যে লাভা গঠিত অঞ্চলে কৃষ্ণ মাটির সৃষ্টি হবে বা কালো মাটির সৃষ্টি হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। আগে বুঝে নাও ভালো করে, এই কোশ্চেনটার যে অপশান সেই অনুযায়ী উত্তর কিন্তু কৃষ্ণ মৃত্তিকা হবে। কিন্তু আমি যেটা তোমাদের বলছি যে লাভা গঠিত অঞ্চল হলেই যে সেখানে সবসময় কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হবে সেটা কিন্তু নাও হতে পারে। কারণ মাটির সৃষ্টিতে একমাত্র যে শিলার ভূমিকা আছে তা নয়, তার সাথে সাথে জলবায়ু, সেখানকার ভূপ্রকৃতি সমস্ত কিছুটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কর্ণাটক মালভূমির যে মালনাদ আর ময়দান অঞ্চল রয়েছে, ওই অঞ্চলটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই দুটো অঞ্চলই কিন্তু ব্যাসল্ট শিলা দিয়েই গঠিত। কিন্তু মালনাদ অঞ্চলের মাটি কিছুটা লাল রঙের, ল্যাটেরাইট নয় কিন্তু লাল রঙের, আর ময়দান অঞ্চলের মাটি কিন্তু কৃষ্ণ মৃত্তিকা। বোঝা গেল? তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এর অপশান অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। কিন্তু এটাও মাথায় রাখো, সবসময় কিন্তু কৃষ্ণ মৃত্তিকা যে সৃষ্টি হবেই সেটা কিন্তু নাও হতে পারে। পরের কোশ্চেনে এসো। ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে। আচ্ছা, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় বৃহত্তম, বাহ, ভালো কোশ্চেন। দেখো, ভারতের সবথেকে বড় যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সেটা রয়েছে বেঙ্গালুরুতে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হায়দ্রাবাদে। আর চেন্নাই একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র। আর কলকাতা হচ্ছে পূর্ব ভারতের সবথেকে বড় তথ্য প্রযুক্তি কেন্দ্র। কলকাতা সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। আচ্ছা, পরের কোশ্চেন। ভারতের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক? বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা নাকি উত্তরপ্রদেশ? ভারতের বিহার রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি। কত এটা? প্রায় 1106। আর পশ্চিমবঙ্গে 1028। আচ্ছা, জনঘনত্ব তাহলে প্রথম হলো বিহার, দ্বিতীয় পশ্চিমবঙ্গ, তৃতীয় আর চতুর্থ রাজ্যটাকে জেনে রাখো। তৃতীয় হচ্ছে কেরল, চতুর্থ হচ্ছে উত্তরপ্রদেশ। আর সব থেকে কম জনঘনত্বযুক্ত রাজ্য সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এর সাথে সাথে এটাও জেনে রাখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লি হচ্ছে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, আর সর্বনিম্ন হচ্ছে লাক্ষাদ্বীপ। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে এসো। আচ্ছা, এখানে রয়েছে শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলেখো। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে গেরোসাপ্পা জলপ্রপাত শরাবতী নদীতে অবস্থিত। হ্যাঁ, একদম ঠিক রয়েছে, শরাবতী নদীতেই অবস্থিত। পরের কোশ্চেন, পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। না, এটা ভুল রয়েছে। নেমে আসা, অপশানে দেওয়া রয়েছে পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে। এটা ভুল দেওয়া রয়েছে। আবার একবার রিপিট করছি, পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে। এটা ভুল দেওয়া রয়েছে। এর সঠিক উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। আচ্ছা, এটা একটু মনে রাখার জন্য একটু তোমাদের একটা ট্রিক্স বলে দিই। অ্যানা হচ্ছে আপ আর ক্যাটা হচ্ছে ডাউন। বোঝা গেল? অ্যানা আপ, ক্যাটা ডাউন। আশা করি আর ভুল হবে না। আচ্ছা, পরের কোশ্চেন, কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়। হ্যাঁ, ঠিক রয়েছে, কুয়াশা অধঃক্ষেপণ নয়। পরের কোশ্চেনে এসো। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো লাব্রাডর স্রোত। হ্যাঁ, ঠিক রয়েছে। পরের কোশ্চেন, বর্জ্য জল শোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে। দেখো, নিষ্কাশন ঠিক পদ্ধতিটা নয়। নিষ্কাশনের মাধ্যমে কি করা হয়? জলটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, পরিশুদ্ধ করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। এই কোশ্চেনটার উত্তর শুদ্ধই করে দাও। জল শোধনের প্রাথমিক পর্যায়ে তো বটেই। পরের কোশ্চেন, চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় না। এটা ভুল রয়েছে। চন্দন হচ্ছে একটা চিরহরিৎ অরণ্য। পরের কোশ্চেন, সক্রিয় সেন্সারের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা যায়। আচ্ছা, আগে সেন্সারটা বোঝো। সেন্সার জানো যে দূরবর্তী কোনো স্থানের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, তাই তো? সেখানে না গিয়ে সেন্সারের সাহায্যে। আর সেন্সার দুরকম, তোমরা একটা জানো এটাকে। একটা হচ্ছে সক্রিয় সেন্সার, একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সার। নিষ্ক্রিয় সেন্সার হচ্ছে যে নিজে থেকে তরঙ্গ
পাঠাতে পারে না, সেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় সেন্সার, আর যে হচ্ছে নিজে থেকেই করে সেটা হচ্ছে সক্রিয় সেন্সার। তো এই সক্রিয় সেন্সারের মাধ্যমে আমরা কিন্তু 24 ঘন্টায় ছবি তুলতে পারি। এখানে অপশানে দেওয়া রয়েছে 12 ঘন্টা, যেহেতু 24 ঘন্টা পারি তাহলে তো 12 ঘন্টা তো হবেই, তাহলে এটা ঠিক আছে। চলো পরের কোশ্চেনে এসো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। চীনের হোয়াংহো অববাহিকায় বালি গঠিত ভূমিটির নাম হলো ড্যাশ। আচ্ছা, এটা লোয়ের সমভূমি উত্তর হবে। পরের কোশ্চেন, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশ। আচ্ছা, এই কোশ্চেনটাতে যিনি কোশ্চেন করেছেন তিনি কি জানতে চেয়েছেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়নি। একটা ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কারণটাকে লিখব নাকি কোথায় দেখতে পাওয়া যায় সেটা লিখব। দেখো, এটা যদি আমি এভাবে সলভ করি, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ু দূষণের ফলে, এটা খানিকটা ঠিক হবে। যদি লিখি ওজোন গহ্বর আন্টার্কটিকায় দেখা যায়, সৃষ্টি হয়েছে আন্টার্কটিকাতে বা আন্টার্কটিকার উপরে সৃষ্টি হয়েছে, সেটাও ঠিক হবে। বোঝা গেল? তাই প্রশ্নকর্তা কী জানতে চেয়েছে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। তাহলে এই কোশ্চেনটা যদি অ্যান্সার লিখতেই হয়, দুটোই তো ঠিক, যেটা খুশি লেখো। চলো, যদি একটাই লিখতে চাও তাহলে বলে দিচ্ছি, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকার উপরে বায়ুমণ্ডল স্তরে, লিখে দাও, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, পরে কোশ্চেন, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ইলেকট্রনিক ওয়েস্ট বা ই ওয়েস্ট, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। পূর্ণিমা তিথিতে সিজগির অবস্থান। দেখো, পূর্ণিমা তিথিতে কি হচ্ছে, চাঁদ মাঝখানে এসে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় প্রতিযোগ। আর অমাবস্যা তিথিতে যে সিজগিটা সেটা হচ্ছে সংযোগ। সিজগি অবস্থান তোমরা জানো, যখন চাঁদ পৃথিবী সূর্য এক সরলরেখায় অবস্থান করে, তাই তো? এটা অমাবস্যাতেও ঘটে আর পূর্ণিমাতেও ঘটে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বননীতি গৃহীত হয় কত সালে? দেখো, ভারতে বননীতি যেটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 1984 সালের। আর স্বাধীনতার পর যেটা প্রথম আমাদের এই বননীতি গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে 1952 সালে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনে এসো। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশটি। বর্তমানে ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে 35টি। নেক্সট কোশ্চেন, টোপোগ্রাফি শব্দের অর্থ কী? টোপোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে ভূমিরূপ। পরের কোশ্চেন, একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম কোশ্চেন, যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলা হয়? এটা হিমরেখা। পরের কোশ্চেন, পম্পাস সমভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি? এটা হবে পম্পেরো। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? এটা আটলান্টিক লিখলেও নাম্বার পাবে, যদি উত্তর আটলান্টিক লিখো তাহলে আরও স্পেসিফিক হয়ে যাবে। তোমরা উত্তর আটলান্টিকই লিখো। পরের কোশ্চেন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটার নাম কি? দেখো, 4টে গ্যাস উৎপন্ন হয়, যেটা আমি আগের ক্লাসগুলোতে বলেছি, এখন আর অত ডিটেলসে যাব না, একই জিনিস বারবার রিপিট হয়ে যাবে। তোমরা এটাকে মিথেন করে দাও। উচ্চ গঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলা হয়? নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে বলা হচ্ছে খাদর অঞ্চল। আর প্রাচীন মৃত্তিকা হলে, পলিগঠিত মৃত্তিকা হলে তখন হয়ে যেত সেটা ভাঙর। পরের কোশ্চেন, সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু পাট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে ভারতের রুড় বলা হয়? ভারতের রুড় বলা হচ্ছে দুর্গাপুর শহরকে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? দেখো, এই কোশ্চেনটাও কিন্তু ক্লিয়ার নয়। এই কোশ্চেনের মাধ্যমে প্রশ্নকর্তা কোন দিক থেকে বৃহত্তম জানতে চেয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়নি। একটু বলি তোমাদের, বলে দিলেই বুঝতে পেরে যাবে। দেখো, মোট পণ্য পরিবহন, সেটা কন্টেনারও হতে পারে বা এমনিও হতে পারে, মোট পণ্য পরিবহনের দিক থেকে মুন্দ্রা হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। কিন্তু মুন্দ্রা তো একটা বেসরকারি বন্দর। যদি মুন্দ্রাকে সাইড করে দিই তাহলে মোট পণ্য পরিবহনের দিক থেকে সরকারি যে বন্দরগুলো রয়েছে তার মধ্যে পারাদ্বীপ হচ্ছে প্রথম। আবার আয়তনের দিক থেকে কিন্তু মুম্বাই হচ্ছে সবথেকে বড় বন্দর। যদি কন্টেনার পরিবহনের দিক থেকে ধরি তাহলে জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। এখন এই কোশ্চেনটার কী অ্যান্সার হবে, প্রশ্নকর্তা কোন দিক থেকে বৃহত্তম জানতে চেয়েছে সেটা বোঝা খুব মুশকিল। এত কোশ্চেন থাকতে এই ধরনের কোশ্চেন যে কেন করে কি জানি, আমি বুঝি না। এই কোশ্চেনটার সব অ্যান্সার আমি তোমাদের বলে দিলাম, সম্ভাব্য যে অ্যান্সারগুলো হতে পারে। তবে লিখতেই যদি হয় মুম্বাইটাই লিখো, নাম্বার আশা করি দিয়ে দেবে।
কোশ্চেন আমার কাছে কিন্তু ক্লিয়ার নয়। পরের কোশ্চেনে এসো। স্তম্ভ মেলানো রয়েছে, বাম দিকে রয়েছে ঝুম চাষ, ধোঁয়াশা, মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র আর আম্রবৃষ্টি। ডান দিকে রয়েছে গ্রীষ্মকাল, গুড়গাঁও, মৃত্তিকা ক্ষয় আর দূষণের ফল। আচ্ছা, ঝুম চাষের সঙ্গে মৃত্তিকা ক্ষয় ম্যাচ হয়ে যাবে, ধোঁয়াশার সঙ্গে দূষণের ফলটা ম্যাচ হয়ে যাবে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র হয়ে যাবে গুড়গাঁও, আর আম্রবৃষ্টি হয়ে যাবে গ্রীষ্মকাল। তাহলে এই পেজে যতগুলো শর্ট কোশ্চেন ছিল সবই তোমাদের করিয়ে দিলাম, তার সাথে সাথে আরও দুটো একটা কোশ্চেনও অ্যাড করে দিলাম। আশা করি তোমাদের এইখান থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম কিন্তু। চলো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, পরীক্ষা তোমাদের ভালো হোক। ক্লাসটা শেষ করলাম।